আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে অম্ল, ক্ষারক এবং লবণ এই অধ্যায়ের যে পাঠ 5 থেকে 6 অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার এগুলো এই সম্পর্কে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমি কি করেছি যে আগের যে পাঠগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যারা দেখোনি অবশ্যই দেখে আসবে, কারণ ওইগুলো যদি তোমরা না বুঝো তাহলে এগুলো কিন্তু বুঝবে না। সুতরাং ওইগুলো আগে দেখে আসবে, তারপরে এটা দেখলে তোমাদের ভালো হবে এবং বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তোমরা কি জানো আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয়? অর্থাৎ আমরা কিন্তু ব্লিচিং পাউডার সবসময় ব্যবহার করে থাকি। আর এই ব্লিচিং পাউডারটা কিভাবে তৈরি হয় এটা হয়তো বা আমাদের অনেকেরই জানা নেই। কিন্তু এটা কিভাবে তৈরি হয় যদি আমরা দেখি, এটি তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের CI2 বিক্রিয়া ঘটিয়ে। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের CI2 বিক্রিয়া ঘটিয়েই কিন্তু আমাদের এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানোর ফলে এই যে এখানে কি ব্লিচিং পাউডার তৈরি করা হয়। তাহলে কি আছে, আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে পাতলা দ্রবণটা, সেই দ্রবণটা কিন্তু অর্থাৎ চুনের পানি লাইম ওয়াটার নামে পরিচিত। অর্থাৎ চুনের পানির ভিতরে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর সেটা কিন্তু লাইম ওয়াটার নামেই পরিচিত। সেটি আমাদের ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। অন্যদিকে পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে অধিক পরিচিত। অর্থাৎ দেখো, পানি এবং কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি যে পেস্টটা, সেটা কিন্তু মিল্ক অফ লাইম নামেও পরিচিত। তাহলে এখানে কি আছে, তা পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা পোকামাকড় দমনে ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত হয়। তারপরে কি আছে, তোমরা কি জানো আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড ঔষধ কেন খাই? আসলে দেখো, যখন আমাদের পাকস্থলীতে অর্থাৎ যদি অ্যাসিডিটি ধরা পড়ে, অর্থাৎ যখন গ্যাস হয়, আমরা যখন বলি যে অ্যাসিডিটি, তো তখন কি হয়, আমরা অ্যান্টাসিড ঔষধ এরকম ধরনের ঔষধগুলো পান করে থাকি। তো এগুলো যখন আমরা খাই তখন কিন্তু আমাদের দেখা যায় আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডিটির পরিমাণটা কমে আসে, আর সেটার জন্যই কিন্তু আমরা এবার এই ওষুধটা খাওয়ার পরে এই রোগটা নিরাময় হয়। তো কিভাবে তৈরি হয়? অ্যান্টাসিড ঔষধ হলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 বা যা সাসপেনশন ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়। অর্থাৎ দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং MgOH2 এটা তার সংকেত, এবং সাসপেনশন ও ট্যাবলেট দুইভাবেই কিন্তু এটা পাওয়া যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেসিয়া নামেই অধিক পরিচিত। কখনো কখনো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও OH3 থাকে। তারপর এখানে কি আছে, যদি আমি এগুলো নিয়ে পরে আমরা আরও বিশদভাবে আলোচনা করব, যদিও বা এখন জাস্ট একটু ধারণা নিলেই হবে। তারপরে কি আছে, ফলমূল বা সবজিতে যে সকল অ্যাসিড থাকে এদেরকে জৈব অ্যাসিড বলে। অর্থাৎ দেখো, ফলমূলে যে সকল অ্যাসিড থাকে সেগুলোকে আমরা জৈব অ্যাসিড বলি। অর্থাৎ দেখো, এটা ধরো আম, এটা ধরো আনারস, তো এগুলোতে কি থাকে, এগুলোতে থাকে জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলো কি, এদেরকে কিন্তু এদেরকে খাওয়া যায় এবং কোনোটি মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমরা ভিটামিন সি বলে জানি, এর অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়। অর্থাৎ দেখো, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড যদি জাতীয় যে ফলমূলগুলো আছে সেগুলো যদি আমরা না খাই তাহলে কিন্তু আমাদের স্কারভি রোগ হতে পারে। অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ পদার্থ থেকে তৈরি হয়। এদেরকে খনিজ অ্যাসিড, মিনারেল অ্যাসিড বলে। অর্থাৎ দেখো, যেগুলো খনিজ থেকে উত্তোলন করা হয় সেই অ্যাসিডগুলোকেই কিন্তু আমরা মূলত এখানে খনিজ অ্যাসিড বলবো। তো আমরা কিন্তু আগের ভিডিওতে জেনেছি যে অ্যাসিড আমরা কিভাবে চিনব, যে অ্যাসিডের পরমাণুতে, অর্থাৎ অ্যাসিডের যে
সংকেতের ভিতরে অবশ্যই H পরমাণু থাকবে এবং সেটি পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এইগুলো কিন্তু যদি সব থাকে তাহলেই কিন্তু এটা অ্যাসিড হবে। এগুলো কিন্তু আমরা আগে জেনেছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি আমি আবারও বলছি সেগুলো যেন দেখে আসবে। এগুলো খাবার উপযোগী নয়, অর্থাৎ এই যে এইগুলো যে খনিজ অ্যাসিডের কথা বলা হয়ে গিয়েছে সেটা কিন্তু অবশ্যই খাওয়া অনুচিত, বরং বলা যায় এরা মানবদেহের জন্য ক্ষতিকর। খনিজ অ্যাসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তারপরেই যদি দেখি, অর্থাৎ খনিজ অ্যাসিড যদি ত্বকে লাগে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়। তোমরা কি জানো আমাদের সমাজের কিছু খারাপ দুষ্টু লোক যে অ্যাসিড ছুঁড়ে মানুষের শরীর ঝলসে দেয়, সেগুলো কোন ধরনের অ্যাসিড? এগুলো হলো খনিজ অ্যাসিড। তোমরা কি জানো অ্যাসিড ছোড়ার শাস্তি কি? অর্থাৎ অ্যাসিড যে ছোড়া সেই ছোড়ার শাস্তি কি? এমনকি মৃত্যুদণ্ড, অর্থাৎ খুবই কঠোর এবং এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। তারপরে কি দুষ্ট চরিত্রের লোকেরা অ্যাসিড ছুঁড়ে একদিকে যেমন মারাত্মক অপরাধ করছে, অর্থাৎ এটা যেমন মারাত্মক অপরাধ, অন্যদিকে শিল্প কারখানার অতি প্রয়োজনীয় অ্যাসিড অপচয় হচ্ছে। এগুলো যদিও বা মানুষের দেহের জন্য ক্ষতিকর, কিন্তু এগুলো কিন্তু শিল্প কারখানা অর্থাৎ যন্ত্রপাতির জন্য কিন্তু এই খনিজ অ্যাসিড অনেক দরকারি একটা জিনিস। তো এগুলো যদি অপচয় করা হয় তাহলে কিন্তু এই যে শিল্প কারখানা এগুলোর কিন্তু অ্যাসিড অপচয় করা হচ্ছে। এর বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। সেক্ষেত্রে আমরা পোস্টার, লিফলেট এগুলো তৈরি করে মানুষের মধ্যে বিলি করতে পারি। এতে একদিকে যেমন আমাদের মূল্যায়ন সম্পদ খনিজ অ্যাসিড সমূহের অপচয় করা যাবে, অপচয় রোধ করা যাবে, অন্যদিকে অ্যাসিড ছোড়ার মতো মারাত্মক শাস্তিযোগ্য অপরাধকে সমাজ থেকে রক্ষা পাবে। অর্থাৎ যদি এগুলো আমরা পোস্টার, লিফলেট এগুলো যদি মানুষের মধ্যে বিলি করি তাহলে খনিজ অ্যাসিডের অপচয় যেমন রোধ হবে, আবার এটার যে মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ সেটাও সমাজ থেকে রক্ষা পাবে। আমাদের দৈনন্দিন জীবনে ও শিল্প কারখানায় অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য, অর্থাৎ এগুলো কিন্তু জৈব অ্যাসিড না। এই যে শিল্প কারখানা এগুলোতে খনিজ অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতে অ্যাসিড থাকে। সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে, অর্থাৎ যখন আমরা সোনার গহনা তৈরি করা হয় তখন কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তখন নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। অর্থাৎ দেখো আমরা যখন মাইক বাজানোর সময় অর্থাৎ আইপিএস কিংবা গাড়ির সৌর বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি যখন ব্যাটারি ব্যবহার করি তখন সেগুলো কি হয়? সালফিউরিক অ্যাসিড কিন্তু সেগুলোর মধ্যে ব্যবহার করা হয়। তোমরা অনেকে হয়তো জানো যে বাসা বাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, সেটি কার্বলিক অ্যাসিড। অর্থাৎ সাপের উপদ্রব কমানোর জন্য কিন্তু কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা দেখি কি আছে, তোমরা কি জানো আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অ্যাসিড অত্যাবশ্যকীয় এবং সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ যখন খাদ্য হজম হবে পাকস্থলীতে তখন কিন্তু অত্যাবশ্যকীয় অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে কি আছে, সার কারখানায় অতি প্রয়োজনীয় উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কিন্তু সার কারখানার জন্য অতি প্রয়োজনীয়। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ঔষধপত্র, কীটনাশক, পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর H2SO4 ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে কি বলেছে যে ঔষধপত্র, আমরা ঔষধ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেকের কিন্তু একটা নিত্য সঙ্গী এই ঔষধ কিংবা কীটনাশক, পেইন্ট অথবা কাগজ, বিস্ফোরক ও রেয়ন শিল্পে কিন্তু H2SO4 ব্যবহৃত হয়। তারপরে কি কোনো একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ওই দেশে কতটুকু H2SO4 ব্যবহৃত হয় তার উপর ভিত্তি করে। অর্থাৎ দেখো কলকারখানা যখন চালানো হয় তখন কিন্তু প্রচুর H2SO4 কিন্তু ব্যবহার করতে হয়। আর যখনই H2SO4 একটি দেশে বেশি থাকে তখন সেখানে শিল্প কারখানাও তত উন্নত হয়। আর শিল্প কারখানা যত উন্নত হবে ততই কিন্তু দেশের অর্থনৈতিক দিকটি বাড়বে। তো সুতরাং H2SO4 যত বেশি থাকে একটা দেশে তত কিন্তু তাদেরই উন্নতির দিক থেকে তারাই এগিয়ে। ইস্পাত তৈরির কারখানা, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক শিল্পে HCl ব্যবহৃত হয়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে HNO3 ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলোর কিন্তু যদি পরীক্ষায় আসে অর্থাৎ এখানে কিন্তু মুখস্থ না করলে হবে না, এখানে যেগুলো বোঝার জিনিস সেগুলো কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি।
তো তারপরে কি আছে পাঠ 7 থেকে 10 অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা কিন্তু যখন প্রথম ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমরা অ্যাসিড ও ক্ষারের বিভিন্ন বৈশিষ্ট্য বের করেছিলাম। তো এখানে কিন্তু সেই গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আবার কিন্তু বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করি কাজ। এখানে চুনাপাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: চুনাপাথর, চামচ, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাচের ড্রপার, অ্যাপ্রন। অর্থাৎ পদ্ধতি: অ্যাপ্রনটি পরে নাও, চুনাপাথর গুঁড়া করে চামচে নাও। অর্থাৎ চুনাপাথর কি করতে হবে? গুঁড়া করতে হবে। এখানে গুঁড়া করার পরে ধরো এখানে চুনাপাথরটা গুঁড়া করার পরে এমন একটা হয়েছে, অর্থাৎ এমন ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েছে। চুনাপাথরটা যখন আমরা গুঁড়া করেছি তখন এটা ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতরে কি এই জিনিসটা রাখা হয়েছে। তো তারপরে এখানে কি বলা হয়েছে দেখি, এবার কাচের ড্রপার দিয়ে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচে যোগ করো। অর্থাৎ দেখো যখন পাতলা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ধরো এখানে যোগ করা হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যোগ করার ফলে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যোগ করলাম, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? অর্থাৎ এইখানে যোগ করার পরে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা? গ্যাসের বুদবুদ উঠছে। অর্থাৎ এটা যখন এখানে যখন এটা মিশ্রণটি দ্রবণের সাথে মিশানো হবে তখন কি হবে? তখন অবশ্যই কিন্তু এই যে বুদবুদ উঠবে। অর্থাৎ হ্যাঁ, গ্যাসের বুদবুদ উঠছে, অনেকটা ফেনার মতো মনে হচ্ছে। অর্থাৎ এই যে গ্যাসের বুদবুদ এটা কিন্তু ফেনার মতো মনে হচ্ছে, কারণ চুনা পাথর CaO3 পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করাতে ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটে। অর্থাৎ দেখো এখানে যদি একটু ভালোভাবে বুঝি, চুনা পাথরে CaO3 থাকে এবং পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এটার অর্থ কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটার মাঝে বিক্রিয়া ঘটে। অর্থাৎ যদি আমি একটু এঁকে দেখাই চিত্র সহ, তাহলে ধরো এটা হলো ক্যালসিয়াম কার্বনেট আর এটা ধরো হলো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যখন ক্যালসিয়াম কার্বনেট এগুলো যখন একসাথে বিক্রিয়া করবে অর্থাৎ একসাথে যুক্ত হবে তখন কি হবে? এটা যে বিক্রিয়ার মাধ্যমে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ এটা যখন বিক্রিয়া করে তখন এটা ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেই কারণে আমরা বুদবুদ দেখি। যখনই এই ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তখনই কিন্তু আমরা এই যেই কারণটা সেটা দেখতে পাই। তো যদি আমরা একটু দেখি, এখানে যখন আমরা দেখতে পাবো তখন কি আছে? এখানে বুদবুদ দেখি, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চলে গেল। অর্থাৎ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যখন চলে যায়, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাতাসের মাধ্যমে উড়ে বেড়ায়, অর্থাৎ বাতাসে ভাসমান। অর্থাৎ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যখন চলে যায় অর্থাৎ সেই স্থান থেকে চলে যায়, কারণ আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ও পানির পরিষ্কার দ্রবণটি দেখতে পাই। অর্থাৎ যখনই সেই কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় তখনই আমরা কিন্তু কি দেখতে পাবো? তখনই আমরা সেই যে কার্বন ডাইঅক্সাইড চলে যাওয়ার ফলে যে ক্যালসিয়াম ক্লোরাইড অবশিষ্ট আছে সেটি পানির পরিষ্কার দ্রবণটি দেখতে পাবো। তো তারপরে যদি আমরা লক্ষ্য করি কি বলা হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রায় অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডই শুধু নয়, বিভিন্ন প্রায় সকল প্রকার অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ দেখো CaCO3 অর্থাৎ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2HCl অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কিন্তু আমাদের এই যে এটার বিক্রিয়া করার মাধ্যমে অর্থাৎ দুইটা বিক্রিয়ক দ্রব্য কি এই যে বিক্রিয়াজাত করার মাধ্যমে কি গ্যাস উৎপন্ন করছে? CO2 অর্থাৎ CO2 উৎপন্ন করছে এবং পানিতে CO2 উৎপন্ন করছে এবং CaCl2 এখানে কিন্তু আমাদের বিক্রিয়াজাত পদার্থ। তোমরা শুনে আশ্চর্য হবে যে কখনো কখনো অ্যাসিডের এই ধর্মকে কাজে লাগিয়ে উৎপন্ন CO2 আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ যে CO2 অর্থাৎ আমরা কি বোঝাতে চাচ্ছি? CO2 হলো সেই সকল জিনিস, অর্থাৎ CO2 আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু পানি যে আগুন নেভানোর কাজেও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।